ডাকসুর ভিপি সাদিক কায়েমের আসার কথা এসছে কি না? হ্যাঁ, এসেছেন। আচ্ছা, একটা জিনিস আমি দেখো, সাদিক কায়েমদেরকে আল্লাহ চেয়েছেন বলেই তারা কিন্তু বিভিন্ন বন্ধুর পথ করে এই পর্যায়ে এসেছে, এবং তাদের একটা আমি পরে বলার সুযোগ পাবো না বলে এখন মেসেজটা কনভে করতে হবে। সবসময় মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। এইটা আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা হিকমার সাথে আমাদের সবাইকে মেনে চলতে হবে। দেশি বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে না, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবেও যদি আমার যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন তার বিলিয়ে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আদর্শ মানুষ হতে হবে। তোমরা যদি সাদিক কায়েমকে খেয়াল করো, হাসি মুখে সবার সাথে কথা বলে, এটা কিন্তু বড় একটা গুণ। আমি বলবো আমার সময়ের শেষের দিকে খুব আল্লাহর নিয়ামত যদি পূর্ণভাবে পেতে হয়, তাহলে একজন মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টকে প্রথম বর্ষ থেকে এই নিয়মানুবর্তিকাগুলো মেনে চলা খুব জরুরি। ফার্স্ট ইয়ার থেকেই ক্লাস কয়টায় শুরু হয় তোমাদের? 8টায়। তাহলে আগে কি এরকম 8টাতেই শুরু হতো? কোনো কোনো কলেজে হয়তো হতো, সবখানে না। কিন্তু এখন যেহেতু তোমার 8টায় ক্লাস শুরু হবে, কিছুদিন পরে আবার 7টাতেও একটা ক্লাস হবে, আরও যখন সিনিয়র হবে। তাহলে তোমাকে যদি 8টার ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, শুধু ফিজিক্যালি না, একটা কথা শোনার চেষ্টা করো, হ্যাঁ সবাই একটু বোঝার চেষ্টা করো। তুমি সকাল 8টার ক্লাসে ফিজিক্যালি গেলে, কিন্তু তোমার রাতের ঘুমটা ঠিক মতো হলো না, তুমি মনোযোগ দিতে পারছো না, তাহলে সেই ক্লাসে থাকাটা কি ফ্রুটফুল হবে? হবে না। তাহলে প্রথম বর্ষের মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টের যেমন নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে, তার একটা অংশ হবে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা মেনে চলতে হবে। তুমি এরই মাঝে সময়টা ভাগ করে কখন ক্লাসের পড়াগুলো পড়ে ফেলবে, এটা তোমার বুঝে ফেলতে হবে। এবং আমি মনে করি যে এটা ক্লাস তো শুরু হয়ে গেছে, তাই না? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেই হবে। আমি তো আগেই বলেছি, যারা এখানে নিজের ইচ্ছায় এসেছো তারা তো এটাকে ভালোবেসে এসেছো। কেউ যদি বাবা মার ইচ্ছাতে এসে থাকো, আমি তাদেরকে অনুরোধ করব, তোমাদের এই মেডিকেল প্রফেশনকে ভালোবাসতে হবে। ভালোবাসলে যে কোনো কাজই সহজ হয়ে যায়, বন্ধুর পথ তখন সরল বলে মনে হয়। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন দেখো, নিজের ইচ্ছায় আসো, সবচেয়ে বড় কথা যেভাবে আসো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে কবুল করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে আমি বলেছি যে এই পড়াশোনাগুলো ভাগ করে নিতে হবে। তোমরা ফার্স্ট ইয়ারে কি কি পড়ো? সাবজেক্টগুলো বলো তো। অ্যানাটমি, আর কি পড়ো? ফিজিওলজি, আর কি পড়ো? বায়োকেমিস্ট্রি। তাহলে অ্যানাটমিটা কি? অ্যানাটমিটা হচ্ছে এই যে আমরা এখানে বসে আছি, একটা মানুষ, হ্যাঁ। আবার তোমাদেরকে দেখো, স্কেলিটন বা বোনস সবাই জোগাড় করেছো না অ্যানাটমি বোঝার জন্য? তার মানে কি, একটা রক্ত মাংসের মানুষের দেহের ভেতরে আসলে একটা স্কেলিটন থাকে। সেটা কি আল্লাহ যখন কি করেন, বিভিন্ন স্ট্রাকচার দেন, পরে তার মধ্যে রূহ দেন, তখনই কিন্তু মানুষ হিসেবে আমরা কি করি, কাজ করতে পারি, তাই না? তাহলে তুমি নিজেই চিন্তা করতো যে অ্যানাটমি পড়তে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতি তোমার কিন্তু, তুমি যদি বুঝে পড়ো, মাথাটা অটোমেটিক্যালি তোমার অবনত হয়ে আসবে শ্রদ্ধায়, ভালোবাসায়, যে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। এই কঙ্কাল তো কথা বলতে পারে না, এই কঙ্কালের কোনো বুদ্ধি নাই, অথচ এইটার মধ্য দিয়ে আমাদের শরীরের ভেতরে সবারই কঙ্কাল আছে, সেখান থেকে আমাদের কত বুদ্ধিদীপ্ত চেতনা আল্লাহ দিয়েছেন, তোমাদেরকে কত মেধা দিয়েছেন। আজকে তোমরা আমাদের সামনে বসে আছো, আমি এখানে কথা বলতে পারছি, এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এখন যদি বলি ফিজিওলজি, অ্যানাটমি দিয়ে আল্লাহ স্ট্রাকচার তৈরি করলেন, একটা মানুষ বানিয়ে ছেড়ে দিলেন। এখন দেখো, অনেক রোবটের কথা শোনো, রোবটও কিন্তু মানুষ চেষ্টা করছে কিভাবে, অনেকভাবে স্ট্রাকচারাল একটা আইডিয়া করে যে সে আমাদের কাজটা শুনবে। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি কিন্তু রোবটের মধ্যে এইভাবে দেওয়া সম্ভব না, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অ্যানাটমির, এই হিউম্যান বডির মধ্যে ফিজিওলজির মাধ্যমে বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করেন, বায়োকেমিস্ট্রির মাধ্যমে সেখানে বিভিন্ন সহায়ক কিছু ভূমিকা রেখেছেন। আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আমি যখন 1997 সালে মেডিকেলে প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিলাম, তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড টিচিং বলে কিছু ছিল না। কিন্তু এখন কিন্তু তোমাদের বিভিন্ন ফেজে নতুন কারিকুলাম অনুযায়ী
কি করা হয়েছে কারিকুলাম 2021, তাই না? সেই অনুযায়ী কি করা হয়েছে ইন্টিগ্রেটেড টিচিং, অর্থাৎ একটা টপিকের অ্যানাটমি এরকম, সেই টপিকের ফিজিওলজি কীভাবে হবে, সেই টপিকেরই বায়োকেমিস্ট্রিটা কেমন হবে, তাহলে কি হবে তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে। তুমি যখন একটা সাবজেক্ট ম্যাটারের ভিতরে ঢুকে যেতে পারবে তখন কিন্তু প্রথম বর্ষে তোমার বোরিং লাগার কোনো স্কোপই নাই, কারণ তুমি বুঝতে পারছো যে অ্যানাটমিটাকেও দেখবা যে কত রসালো মনে হচ্ছে, ফিজিওলজি তো ভালো লাগবে, বায়োকেমিস্ট্রিও ওরকমই ভালো লাগার কথা। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের যেই লেকচার ক্লাসগুলো হবে কিংবা টিউটোরিয়াল, অথবা তোমাদের হাঁটতে চলতে হোস্টেলে বা বিভিন্নখানে তোমাদের যারা অগ্রজ আছেন, তোমাদের সিনিয়র আপু ভাইয়ারা আছেন, সবার পরামর্শ নিয়ে যে তারা কিভাবে প্রথম বর্ষে পড়েছে এটা নিতে পারো। কিন্তু সবসময় মনে রাখবে যে পরামর্শ নিতে হয়, সবার কাছ থেকেই ভালো জিনিসটা শিখতে হয়, তারপর নিজস্ব একটা নিয়ম কিন্তু নিজের মধ্যে গড়ে ওঠে। এইটাই মানুষের ধর্ম, বা এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বা হিকমা দিয়েছেন। তাহলে এই যে মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্টরা যে প্রথম বর্ষে ইন্ট্রিকেটেড ওয়েতে এখন অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পাচ্ছে, এটা কিন্তু আল্লাহরও একটা রহমত। কেন? কারণ আল্লাহ যদি রহমত না থাকতো, আল্লাহ মানুষের মধ্যে এই হিকমাটা দিত না। যে আমাদের সময় কী হতো, একটা টপিকের উপরে হয়তো অ্যানাটমি পড়লাম, আবার আরেকটা টপিকে ফিজিওলজি, আবার আরেকটা টপিকের উপর দিয়ে বায়োকেমিস্ট্রি, কোনো কোরিলেশন করতে পারতাম না বা কষ্ট হতো যারা নিজেরা করার চেষ্টা করতো সিনিয়রদের মাধ্যমে। কিন্তু এখন কিন্তু তোমাদের এই ওয়েটা প্রত্যেকটা মেডিকেল ইনস্টিটিউটই কারিকুলামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে, এবং আমি মনে করি তোমরা খুবই বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস বলি, দেখো অলরেডি যারা ক্লাস করেছো কিছু টার্মিনোলজির প্রবলেম হতে পারে, যারা ধরো বাংলা মিডিয়াম থেকে এসেছো, আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী ছিলাম, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, বাংলা মিডিয়াম থেকে আসলো মেডিকেলের কোনো টার্মিনোলজি শুরুতে যদি দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু তুমি ধীরে ধীরে দেখবা এটাই তোমার কাছে কত সহজবোধ্য হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা দেখো যে তোমরা পেট মানে এতদিন ভাবতে বেলি, এখন সেটা মেডিকেলে এসে হয়ে গেল অ্যাবডোমেন। চেস্ট মানে বুক, মেডিকেলে এসে কি হয়ে গেল থোরাক্স। এই যে টার্মিনোলজি, এগুলো মন খারাপের কিছু নাই। আবার যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তারা হয়তো মনে করতে পারো, বা বাংলা মিডিয়ামের অনেকে মনে করতে পারে যে তারা তো একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। হ্যাঁ, কিছুটা আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, লিটারেচার ভাষা আর মেডিকেলের ভাষা কিন্তু আলাদা। কাজে তোমাকেও যে ডিফিকাল্টিস ফেস করতে হবে তাকে হয়তো একটু কম হলো, কিন্তু কোনো ডিফিকাল্টিসই আল্লাহ যদি রহম করেন, সবার সহযোগিতা থাকে, কোনো ব্যাপারই না। আমরাও পার হয়ে এসেছি, তোমরাও ইনশাল্লাহ পার হয়ে আসবে। এবারে একটা জিনিস বলি, প্রথম বর্ষেই এটা তো গেলাম ব্যক্তি, আমি ব্যক্তি থেকে আসলে সোশ্যালে যেতে পারিনি, সময় কম, অনেক কিছু বলার আছে, কতটুকু বলতে পারবো জানি না, কিন্তু ব্যক্তি জীবনে এখানেই বলে যাই। সেটা হলো, অনেকের মনে হতে পারে যে আমরা তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে এসেছি, বিভিন্ন ইনস্টিটিউটে এতদিন লেখাপড়া করেছি। আমি যখন একটা মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে পদার্পণ করেছি, এখানে নানা মতের নানা মানসিকতা মানুষ থাকবে। কিন্তু ডাক্তার মোস্তাফিজ বলছিল, ডাক্তার জুলফিকারও তার কথায় একটু মনে হলো যে এরকম, যে দিন শেষে আমাদের মতের মিল যেন একই হয়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যে আমরা সবাই যদি একইভাবে চলি, আমরা যদি লেখাপড়াটা ঠিক মতো করি, আমরা সবাই যদি তুমি ফার্স্ট ইয়ারে যদি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবাইকে হেল্প করো পড়তে, তাহলে এটা কত সহজ হয়ে যাবে। এখন এখানে আসলে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, অনেকে মনে করে মেডিকেলে মনে হয় পার্টনার ছাড়া পড়াই যাবে না। হ্যাঁ, পার্টনারশিপে পড়াটা ভালো। আমরা কয়েকজন মিলে গ্রুপ ডিসকাশন করতাম আইটেম কার্ড কিংবা প্রফেশনাল এক্সামিনেশনের সামনে। তার মানে আমি একটা জিনিস স্পষ্টভাবে আজকে বলি, তোমাদের অনেক সিনিয়র, বললাম না, মায়ের বয়সী বলো বা বড় বোনের বয়সী বলো না কেন, আমার বলতে দ্বিধা নাই যে মেডিকেল লাইফে এই পার্টনারশিপ পড়তে গিয়ে ছেলে মেয়ের মাঝখানে অনেক সম্পর্ক হয়ে যায়, এবং এই সম্পর্ক আমি বলবো যে ইসলামের বাইরে কোনো সম্পর্ক করতে যাওয়ার দরকার নেই। আল্লাহ পাক বাবা মার মাধ্যমে তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে এনেছেন, তাদের কিন্তু ইচ্ছা করে যে তোমার লাইফ পার্টনার তাকে তারা খুঁজে দিবেন। এবং আমি বলি, আমি কেন দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারছি, কারণ আমি আমার লেখাপড়া নিয়েছিলাম, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, আমার বাবা মাই চয়েস করে দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যদি ভালো না থাকতাম তাহলে আমি কিন্তু এই সাবজেক্টে আমার সামনে একজনই ছিলেন, তখন আমি তাকে চিনতামও না।
তাহলে কিন্তু আমি আজকে এই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমি কেন তোমাদেরকে নিষেধ করছি? কারণ ইসলামে যে জিনিসটা বৈধতা দেয় না, তুমি মনে করবে এটা তোমার জন্য আসলে খুব একটা ফল বয়ে আনবে না। যদি উপকার হতো তাহলে ইসলামই বলতো যে পড়ার সময় এরকম করে রিলেশন করতে হবে। হ্যাঁ, পার্টনারশিপে পড়বে না, দুজন ছেলে মেয়ে পড়ো, দুজন মেয়ে নিয়ে পড়ো। আমি বলতে চাচ্ছি জেন্ডার মিক্স করার দরকার নাই। কারণ কি, দেখা যাবে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন হলো, এইখানে সম্পর্কের টানাপোড়েন হবেই। আর আমি আগেই বলেছি, বিশ্বে কঠিনতম একটা সায়েন্সের মধ্যে হচ্ছে মেডিকেল সায়েন্স। এখানে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ তোমাকে হিকমা দিয়েছে, আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছে, এটা তুমি কিভাবে সুচারুরূপে এই সময়টাকে কাজে লাগাবে এটা তো তোমার উপরে। তোমার তো সময় পড়ে আছে, যখন তোমার ওই জায়গায় যেতে হবে। পার্টনারশিপে পড়তে হলে ছেলেরা পড়ো, মেয়েরা পড়ো, কোনো হার্ম নাই। বরং এতে সম্পর্কের টানাপোড়েনে তোমার সময় নষ্ট হবে না, মানসিক দৈন্যতা হবে না, ডিপ্রেশন হবে না। আমি কিন্তু একজন টিচারও, এটা মানো তো। আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারির সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আমি মেইনলি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন যারা নিউরোসার্জন হতে চায় সেসব ছাত্রছাত্রীদের টিচার। কিন্তু আমাকে এমবিবিএসও কিন্তু ক্লাস নিতে হয়, এবং এমবিবিএস যারা স্টুডেন্ট আছে কিংবা ডেন্টাল বিডিএস ডেন্টাল স্টুডেন্ট আছেন তাদের খোঁজ খবর রাখতে হয়। তুমি বিগত কয়েক বছরে যদি সিনারিও পর্যালোচনা করো বিভিন্ন ইনস্টিটিউটে, আমরা কি দেখছি বলো তো? আমরা দেখছি হতাশায় মানুষ কী না করে ফেলে। ডিপ্রেশন কিন্তু একটা ব্যাধি, এবং এই ব্যাধিটা যদি মূল খুঁজতে যাও, অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এই দ্বৈত সম্পর্ক জেন্ডারের, এবং সেই কারণেই কয়েকটা ক্যাজুয়ালিটিও কিন্তু ঘটে গেছে। তার সন্তানকে হারিয়েছে, রাষ্ট্র একটা সম্ভাবনাময় ক্যারিয়ার হারিয়েছে। আজকের প্রোগ্রাম তো তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড অংশ কি, তোমাদেরকে আমরা সাদরে বরণ করে নিয়েছে তোমার বড় ভাইরা, আমিও তোমাদেরকে সাদর সম্ভাষণ দিয়েছি। সেকেন্ড পার্টে কি আছে, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম 2025। ইউ আর রিয়েলি লাকি টু বি পার্টিসিপেটেড, হ্যাঁ, ফর সাচ অ্যান নাইস প্রোগ্রাম। কারণ কি, আমাদের সময় কিন্তু এরকম কোনো প্রোগ্রাম ছিল না। এখন তুমি আমাকে বলতে পারো যে আপনার ক্যারিয়ারটা তাহলে আপনি কিভাবে করলেন। আমি ব্যক্তিগত ইয়েতে আবার ফেরত যাচ্ছি। সেটা হলো, আমি যখন মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস 9-এ পড়ি, তখন আমার ছোটো খালার বিয়ে হয়। আমার নানা বাড়ি কিন্তু রংপুর, দাদাবাড়ি দিনাজপুর, আমার শ্বশুর বাড়ি কিন্তু ফেনী। তার মানে আমি কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই পাশের বাংলাদেশের মানুষের সাথে মেশার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই অসম্ভব ভালো, আদারওয়াইজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এখন রংপুর থেকে আমার খালুজি ইসলামী ব্যাংকের ব্যাংকার ছিলেন, উনি খালাসহ বেড়াতে এসছেন। আমি মতিঝিল আইডিয়ালে পড়ি, কিছুই না, আমি পড়াশোনা করছি। ছোটোবেলা থেকে জানি যে আমাকে ডাক্তার হওয়ার জন্য আম্মু বলেন যে এইভাবে যেন পড়ি, ডাক্তার হতে পারি। এই ডাক্তার শব্দটা জানি। খালুজি কি মনে করে আমাকে আম্মুকে বলল যে আপা রিফাতকে ডাক্তার বানিয়েন। তা আম্মু চুপ করে আছে, জানে তো এরকম ইচ্ছা। সাথে সাথে আমার দিকে তাকিয়ে বলে যে মামুনি তুমি না নিউরোসার্জন হয়েও। কারণ আমি একটা লিটারেচার পড়েছি, আমেরিকান একজন লেডি নিউরোসার্জন, অনেক নাম করেছে। খালুজি কিন্তু ব্যাংকার, নন মেডিকেল, খেয়াল করো। তো আমি মনে মনে চিন্তা করলাম, নিউরোসার্জারি শব্দটা তো প্রথম শুনলাম, ডাক্তারিটা জানি। আমি চুপচাপ থাকি, কিছু বলি না এটা নিয়ে। আল্লাহর অশেষ রহমতে আমি বললাম যে 1997 সালের 2রা এপ্রিল আমরা K54 ব্যাচের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শুরু করলাম। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ার স্টুডেন্ট, তখন আমার বড় ভাবির বাবা স্ট্রোক করলেন। এখন বুঝি ওটা স্ট্রোক ছিল, তখন বুঝতাম না। তো নিউরোসার্জারিতে তার একটা অপারেশন হলো। আমি অপারেশন থিয়েটারে খুব আগ্রহ করে, আমার মাথার মধ্যে তো ছিল যে এই শব্দটা শুনেছি, 4th ইয়ারে পারমিশন নিয়ে অপারেশন থিয়েটারে থাকলাম। তো ওখানে তৎকালীন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ আসিফ মজিম বরকতুল্লাহ স্যার, উনি এখন PRL-এ গেছেন। স্যার খুব অবাক হয়েছে যে 4th ইয়ার একটা স্টুডেন্ট ব্লাড দেখে ভয় পাচ্ছে না। তো উনি অপারেশন শেষ করে আমার সাথে কথা বললেন। তো কথা বলার পরে কিছু না, কোন ইয়ারই পড়ি কি এটা। তারপরে স্যারের সাথে বের হয়ে আসলাম। সাধারণত তোমরা দেখো যারা অপারেশন করে, এটা নাটকে দেখো বা বাস্তবেও দেখো, যে অপারেশন থিয়েটার থেকে সার্জন বের হয়ে আসে, তারপর অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলে, তাই না, আত্মীয় স্বজনকে ব্রিফ করে। তো উনিও বের হয়ে আসলেন। তো বাইরে যেহেতু আমার বাবা মা দাঁড়িয়েছিলেন, আমি পরিচয় করে দিলাম যে স্যার আমার বাবা মা। বিলিভ মি, খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। স্যার কোনো কিছু না করেই আমার বাবা মা যখন ওনাকে সালাম দিলেন, স্যার আমার বাবা মার দিকে তাকায় বললো, শোনেন আপনার মেয়েকে সার্জন বানাবেন, নিউরো সার্জন, বুঝতে পেরেছেন? তুমি দেখো, তখন কিন্তু আমার মাথায় এটা গেঁথে গেল। কি গেঁথে গেল? গেঁথে গেল যে আল্লাহ আমাকে
এই শব্দটা দুবার কেন শোনালেন? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে।